আজকে টাইটেল নাম হচ্ছে ফার্স্টে ভেক্টর বিভাজন। আমরা গত ক্লাসে শেষ করছি হচ্ছে উপাংশের সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র। আমরা গত ক্লাসে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করছি, লব্ধির দিক বের করছিলাম, কিছু প্রবলেম সলভ করছিলাম। আমাদের আরেকটা লব্ধি বের করার আমার জায়গায় আমাদের লব্ধি নির্ণয় করার আরেকটা নিয়ম হচ্ছে উপাংশের মাধ্যমে লব্ধি বের করতে হবে। কারণ দেখো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ 0 থেকে 180 এর মধ্যে থাকে তখনই সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করা যায়। কিন্তু যদি 0 থেকে 180 বাইরে যদি হয় 270, 360, 245 এই ধরনের যদি অ্যাঙ্গেল থাকে তখন তুমি ওই সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধি বের করতে পারবে না। তখন তোমাকে উপাংশের নিয়মে আসতে হবে। উপাংশের নিয়ম পড়ার আগে আমাকে ভেক্টর বিভাজন নিয়ে একটা আইডিয়া লাগে। আমাদের ভেক্টরে যোগ বিয়োগ গুণ আছে, কিন্তু ভেক্টরে কোনো ভাগ প্রক্রিয়া নাই। তার বদলে যেটা আছে সেটা হচ্ছে বিভাজন আছে আমাদের। এই ভেক্টর বিভাজনটাকে বলি আমরা ইংরেজিতে হচ্ছে রিসলিউশন অফ এ ভেক্টর। যেমন কেমিস্ট্রিতে আমরা সলিউশন করছি, কেমিক্যাল সলিউশন যেটাকে বলি আমরা, এটাকে বলে রিসলিউশন অফ এ ভেক্টর। এখন একটা কথা হচ্ছে যে আমরা এই বিষয়টা কেন ক্লাস 9-10 এ পড়িনি, ভেক্টর বিভাজনটা। কারণ ক্লাস 9-10 এ আমাদের যে নিউটনীয় বলবিদ্যা ছিল সেখানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই নিউটনীয় বলবিদ্যার মধ্যে এক্সাম্পলগুলো অনেকটাই ধরনের থাকতো। এটা উঠানো দরকার নেই, একটু দেখো যে এম ভরের একটা বস্তু, এই বস্তুর উপর একটা নির্দিষ্ট মানের বল ক্রিয়া করবে। তোমাকে ত্বরণ বের করতে বলতো, তুমি কি করতা? ত্বরণ তুমি এভাবে বের করতা, A = F/m। এখন আমাদের এখানে শুধু একটা বল না, একের অধিক বল থাকবে এবং বলগুলো কিভাবে ক্রিয়া করবে দেখা যাবে। মনে করি একটা বস্তুর উপর তোমার এইদিকে একটা বল ক্রিয়া করলো, এইদিকে একটা বল ক্রিয়া করলো, এইদিকে একটা বল ক্রিয়া করলো। এবার তোমাকে বের করতে বলবে লব্ধি। এখন তুমি যে লব্ধি বের করবা তাহলে তুমি দুইটা বলের জন্য লব্ধি বের করার সূত্র শিখছো, কিন্তু এখানে দুইয়ের অধিক বল আছে। আবার প্রত্যেকটা বলেরই আমরা দেখব যে প্রত্যেকটা বলেরই দুইটা অংশ থাকবে। যে অংশ দুইটার মধ্যে একটা অংশ বস্তুটাকে গতিশীল করবে, আবার আরেকটা অংশ কখনো কখনো গতিশীল নাও করতে পারে, এর ওজনটাকে ক্যান্সেল করতে পারে, কখনো ওজনের দিকে ক্রিয়া করতে পারে। এই বিষয়গুলো আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে সলভ করব। তো ভেক্টর বিভাজন বিষয়টা হচ্ছে একদম সহজ করে যদি বলি যে একটা ভেক্টরকে বিভাজিত করার একটা উপায়। এখন একটা ভেক্টরকে যখন তুমি বিভাজিত করবা, বিভাজিত করে কি রাশি পাইবা? ভেক্টর পাইবা না স্কেলার পাইবা? ভেক্টর পাইবা। তো ওই ভেক্টরগুলির আবার আলাদা নাম আছে, ওরা শুধু ভেক্টর না, ওদের নাম দেওয়া হয় হচ্ছে উপাংশ। কেন উপাংশ বলা হয়? কারণ এরা হচ্ছে একটা ভেক্টরের অংশ। এরা হচ্ছে একটা ভেক্টরের অংশ, এই জন্য এদেরকে নাম বলি আমরা উপাংশ। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা ডেফিনিশন দেখো যে ভেক্টর বিভাজন কাকে বলে। দেখো দেখো যে পদ্ধতি বা উপায়ে, যে পদ্ধতি বা উপায়ে কোনো ভেক্টরকে, যে পদ্ধতি বা উপায়ে কোনো ভেক্টরকে দুই বা ততোধিক অংশে, যে পদ্ধতি বা উপায়ে কোনো ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করা হয়
বিভক্ত করা হয় তাকে তাকে ভেক্টর বিভাজন বলে। তাকে ভেক্টর বিভাজন বলে। নিচে লিখবা বিভাজিত যে পদ্ধতি বা উপায়ে কোনো ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করা হয় তাকে ভেক্টর বিভাজন বলে। বিভাজিত ভেক্টরগুলোকে মূল ভেক্টরের অংশক বা উপাংশ বলে। মূল ভেক্টরের অংশক বা উপাংশ বলে। লিখতে পারো অথবা বাসায় নোট করো, জাস্ট একটু বুঝে নেওয়া লাগে যে যে পদ্ধতি বা উপায়ে কোনো ভেক্টরকে যদি দুই বা ততোধিক অংশে বিভক্ত করো, তবে উপায়টার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। আর বিভাজিত যে ভেক্টরগুলো সেই ভেক্টরগুলোকে বলা হয় মূল ভেক্টরের অংশক বা উপাংশ। তো আমাদের এই যে ফিজিক্সের ভেক্টর অধ্যায়, নিউটনের বলবিদ্যা, তারপর গতিবিদ্যা, এই সবগুলো অধ্যায়তে ইভেন চ্যাপ্টার 5-এও আমাদের এই কনসেপ্টটা সবচেয়ে বেশি লাগে। এবং এটা তোমাকে অনেক প্যারা দেবে যদি ভালো করে না বোঝো। সহজ জিনিসটা, কারণ পরীক্ষায় তোমাকে বারবার এটাকে লাগবে। জাস্ট খালি একটু খেয়াল করে দেখবা যে উপাংশগুলি কিভাবে ভাগ করি আমরা, একবার বুঝতে পারলে কাজ হয়ে যাবে আমাদের। ওকে, শুরু পরে লিখা নেক্সট লাইনে গেল। এবার আমরা এই যে একটা ভেক্টরকে দুই ভাবে বা দুইটা উপায়ে বিভাজিত করি। আমরা একটা ভেক্টরকে এমন ভাবে বিভাজিত করব প্রথমে যেন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, আর আরেকটা হবে 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে আমাদের প্রথম যে উপায়টা, যেটা আমাদের পরীক্ষায় বেশি লাগে, সেটা হচ্ছে একটি ভেক্টরকে দুইটি লম্বাংশে বিভাজন, একটি ভেক্টরকে দুইটি লম্বাংশে ডিভাইড করবো আমরা। কিভাবে করবো দেখো, সারা কথা বলবো। যেহেতু দেখো আমরা দুইটা লম্বাংশে ডিভাইড করব, এজন্য আমরা দুইটা অ্যাক্সিস নিছি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এই দুইটা অ্যাক্সিস পরস্পর পারপেন্ডিকুলার, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, লম্ব। তাহলে আমরা এখান থেকে একটা ভেক্টর কনসিডার করব আগে। এই কোণটা থিটা, এটা হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরটা ওয়ে বরাবর ক্রিয়া করে, আমরা এই ভেক্টরটাকে দুইটা অংশে বিভক্ত করব। আমরা এই ভেক্টরটাকে এমন ভাবে বিভক্ত করব যেন দুইটা অংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তখন তার নাম দিছি আমরা কি, লম্বাংশ। তাহলে আমরা প্রথমে কি করব, ওই ভেক্টরটাকে যদি আমরা x অক্ষ বরাবর একটা অংশে ভাগ করি, তাহলে ভাগ করার জন্য কি করলাম, এখান থেকে লম্ব টানি, আমরা দিলাম ও বি। তাহলে এই দিকে একটা অংশ তৈরি হবে
এদিকে যে অংশটা তার নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। যেটা আগে বলছি দুইটা অংশ কিন্তু দুইটা ভেক্টরই হবে। তাহলে এক্স অক্ষের দিকে যে অংশটা তৈরি হবে তার নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। তাহলে সেম ভাবে আরেকটা অংশ কোন দিকে পাবো? ওয়াই অক্ষে। তাহলে ওয়াই অক্ষের দিকে যে অংশটা তার নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। আবার দেখো এই যে এবিটা ওয়াই অক্ষের সমান্তরাল না, তাহলে আমরা এবি কে লিখতে পারি কি কিউ ভেক্টর। ওকে, তাহলে আমাদের এইভাবে আমরা একটা ভেক্টরকে কি করলাম, দুইটা অংশে বিভক্ত করলাম, একটা হচ্ছে পি ভেক্টরে আর একটা কিউ ভেক্টরে। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা অংশের বা দুইটা উপাংশের মান নির্ণয় করা। সেটা কমপ্লিট করো। আমরা যেহেতু লম্বাংশের মান নির্ণয় করবো, আমরা যখন মান নির্ণয় করবো কোনো ভেক্টর সাইন ইউজ করবো না আমরা। তাহলে দেখো আমাদের বের করতে হবে পি এর মান আর কিউর মান। আমাকে দেওয়া থাকবে হচ্ছে আর এর মান, এই কোণটা হচ্ছে থিটা, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের লাগবে হচ্ছে লম্ব লাগবে, ভূমি লাগবে, অতিভুজ দেওয়া আছে। তো লম্বের সাথে অতিভুজের সম্পর্ক জানি কার, সাইন থিটা, আর ভূমির সাথে অতিভুজ কস থিটা। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ ও এ বি তে সাইন থিটা সমান হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে আমাদের কিউ। আমরা শুধু মান নেব কিন্তু মান, কোনো ভেক্টর না। লম্ব হচ্ছে কিউ আর অতিভুজ হচ্ছে কি আর। তাহলে সুতরাং কিউ সমান আর সাইন থিটা। আচ্ছা তাহলে বলি বলতো এই কিউ সমান আর সাইন থিটা এটা কোন দিকে ক্রিয়া করতেছে, মানে কোন দিকে, এক্স অক্ষের দিকে না ওয়াই অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে না? কিউ ইকুয়াল টু আর সাইন থিটা ওয়াই অক্ষের দিকে না? তাহলে ওয়াই অক্ষটাকে আমরা কি বলি, লম্ব বা উলম্ব। এই জন্য এই উপাংশের নাম হচ্ছে উলম্ব উপাংশ। অর্থাৎ এটাকে বলি আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল যেহেতু লম্ব দিকে ক্রিয়া করে। ওয়াই অক্ষের দিকে, আসলে ওয়াই অক্ষ এক্স অক্ষ তো বিষয় না, সেটা হচ্ছে তোমার ভূমির পারপেন্ডিকুলার যেটা থাকবে। তাহলে সেম ভাবে তুমি যদি আবার একই ট্রায়াঙ্গেলে cos থিটা নাও, cos থিটার সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, পি, আর অতিভুজ হচ্ছে আর। তাহলে আমাদের পি ডিভাইডেড বাই আর। সুতরাং পি সমান হচ্ছে আর cos থিটা। তাহলে এটা কোন দিকে ক্রিয়া করবে, ভূমি বরাবর এক্স অক্ষের দিকে। তাহলে এটা বলি আমরা আনুভূমিক বা অনুভূমিক উপাংশ। আনুভূমিক লিখতে পারো অথবা অনুভূমিক লিখতে পারো। আনুভূমিক বা অনুভূমিক উপাংশ। এখন আমরা এই জিনিসগুলো একটু দেখবো। যদি আমাকে থিটাটা যদি উলট পালট করে দেয় পরীক্ষা হলে, উলট পালট বলতে থিটা যদি পরীক্ষা আমাকে এক্স অক্ষের সাথে না দিয়ে যদি ওয়াই অক্ষের সাথে দেয়, এখন পরীক্ষা হলে তো আমাদের দেওয়া যাবো এমসিকিউতে দিব বা কোনো ম্যাথের একটা অংশে লাগবে জিনিসটা।
এখন এই যে সাইন থিটা কস থিটা এগুলো এই লম্ব ত্রিভুজ বের না কইরা কিভাবে মনে রাখা যায় জিনিসটা, এটা একদম মনে রাখার একটা সহজ উপায়। খেয়াল রাখবে, সব জায়গায় লাগবে, প্রত্যেকটা অঙ্কে এই জিনিসটা লাগবে আমাদের। তুমি দেখবা তোমার যে মূল ভেক্টরটা, মূল ভেক্টর মানে আর, এই মূল ভেক্টরটা কোন অক্ষের সাথে কোণ তৈরি করছে? এক্স অক্ষে, মানে এই চিত্রে যেহেতু সে এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে, খেয়াল করো এক্স অক্ষের সাথে যেহেতু কোণ তৈরি করছে, এক্স অক্ষ বরাবর যে অংশটা পাইছো সেটা কি আর কস থিটা। তাহলে বিষয়টা যদি মনে রাখি এইভাবে যে আমাদের এই যে মূল ভেক্টর আর, এই আর যে অক্ষের সাথে কোণ তৈরি করবে সেই অক্ষ বরাবর হবে আর কস থিটা, সহজ হিসাব। অর্থাৎ যদি এরকম আমি ফিগারটা দিই, দেখো যদি এরকম তোমাকে চেঞ্জ করে দিই, তোমাকে দিলাম এইদিকে আমি দিলাম আলফা, এই বরাবর হচ্ছে আর, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এবার বলো এক্স অক্ষের দিকে উপাংশের মান কত হবে বলো, তাহলে বলো বল এক্স অক্ষের দিকে উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? আর সাইন আলফা, যে কোণ দেওয়া থাকবে পরীক্ষায় সেই কোণ ইউজ করবা। এছাড়া বলতো ওয়াই অক্ষের দিকে কি হবে? আর কস আলফা। তুমি শুধু দেখবা হচ্ছে তোমার যে ভেক্টরটা, সেই ভেক্টরটা কোন অক্ষের সাথে কোণ তৈরি করছে, যেই অক্ষের সাথে কোণ তৈরি করবে সেই অক্ষ বরাবর দিবা হচ্ছে কস। এখন তোমরা পরীক্ষার হলে একটা কঠিন একটা প্যাচ লাগাও। প্যাচটা কোন জায়গায় লাগাও, মানে তোমরা চিন্তা করে ভাবে যে স্যার এই কোণটা, যেমন আমি একটা एग्जांपल দেখাই, তাহলে এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করো তোমরা পরীক্ষার হলে। ধরো তোমাকে বললাম এই একটা ভেক্টর, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। বল পি এর মান কত হবে? পি এর মান কত? পি এর মান পি 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 সমান কত? এ cos 30। আচ্ছা, আর কিউ কত হবে? এ sin 30। দেখো আমরা অনেক সময় এই ভুলটা, খেয়াল করো, অনেক সময় এই ভুলটা কোথায় করি জানো? সেটা হচ্ছে এই কোণটা 30, ওই কোণটা আবার 60, দুইটা কোণ নিয়ে ফেলি পরীক্ষার হলে। দুইটা কোণ নিয়ে করা যাবে, যাই বলে এমন কথা না, সবই করা যাবে, কিন্তু ওটা বুঝা করতে হবে। পরীক্ষার হলে এত কিছু বোঝার দরকার নাই, কারণ এই কোণটা 30 হলে ওই কোণটা 60, আমরা ওই কোণ ধরবই না। আমরা শুধু দেখবো পরীক্ষা আমাকে যে ভেক্টরটা দিয়ে দিছে সেই ভেক্টরটা কোন অ্যাক্সিসের সাথে কোণ তৈরি করা আছে, ওই একটা কোণ নিয়ে কাজ। দুইটা কোণ নিবা না পরীক্ষার হলে, একটা কোণ নিয়ে কাজ করবা। দুই কোণ নিয়ে করা যাবে, অন্য করা যাবে না, কিন্তু পরীক্ষার হলে এত মাথা কাটানোর দরকার নেই। তুমি শুধু মনে রাখবা তোমার যে মূল ভেক্টরটা সেটা যে অক্ষের সাথে বা যে অক্ষের দিকে কোণ তৈরি করা আছে সেই অক্ষের দিকে থাকবে কস, আর ওই অ্যাঙ্গেলটাই ধইরা আবার ওয়াই অক্ষের দিকে নিবা সাইন। অ্যাঙ্গেল কিন্তু একটাই, 30 60 এগুলি ভুলেও করতে যাও না, পরীক্ষা কিন্তু প্যাচ লাগাই দিবা। কারণ তোমার যখন এমসিকিউতে দিবে, এমসিকিউতে কিন্তু তুমি জানো 4টা অপশনের মধ্যে একটা রাইট, বাকি 3টা ভুল, কিন্তু ওই 3টা ভুল কিন্তু ইচ্ছা মতো ভুল না, কাছাকাছি না। তুমি ভুল, তুমি যা যা করবা, তুমি পরীক্ষা হলে যে যেভাবে ভুল করতে পারো সবগুলি ভুল উত্তর এখানে থাকবে, যতভাবে ভুল করতে পারো। এই জন্য তোমরা বলবো যে পরীক্ষায় 25টা এমসিকিউ দিয়ে আসছি, বাসায় দেখি 20টা হয়ে গেছে, ওইটার সাথে মিলে এর সাথে মিলে। ওই যে তুমি ভুল করছো পরীক্ষার হলে, ওই ভুলগুলি পাইছো দেখি তো দাগাইছো। তুমি তো আন্দাজে দাগাবে না, আন্দাজে করে দাগাবে, সব 2-3টা দাগাইবে, কিন্তু তুমি যে মিলাইতেছো ভুল উত্তর বেরিয়েছে, তুমি ভুল উত্তরও দাগাইতেছো পরীক্ষার হলে বসে বসে। এই জিনিসগুলো অ্যাডমিশনে বেশি হয়, অ্যাডমিশনে এই জিনিসগুলো বেশি হয়। তুমি দিয়েছো সবই, বাসায় দেখে মিলাইতেছো, কিন্তু পরে বেরিয়ে উত্তর চান্সই পাবে, কাইটা পিটা শেষ হচ্ছে। সেটা যত ক্লাসে মিস দিছো তোমার সাথে কিছু জানা
এটা তো বড় জন্ম না। আচ্ছা, তাহলে এবার টাইটেল দেওয়া হচ্ছে আমরা এখানে যে লম্বাংশটা পড়লাম এটা আমরা কয়েকটা এক্সাম্পল দেব। তার আগে আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যদি আমরা একটা ভেক্টরকে এমন ভাবে ডিভাইড করি, মানে এমন ভাবে বিভাজিত করি যেন উপাংশ দুইটার মধ্যবর্তী কোণ 90 হবে না, 90 চেয়ে ছোট, এমন যদি হয় কেস, এটা খুব কম আসে পরীক্ষা আমাদের। এটার জন্য একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। এটা ও বিন্দু, এইদিকে হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এখানে কিন্তু এক্স আর ওয়াই পারপেন্ডিকুলার না, 90 চেয়ে ছোট না। আচ্ছা, তাহলে আমরা এখানে ও থেকে একটা ভেক্টর দেখাবো। এই ভেক্টরটা হচ্ছে আমাদের আর ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা এখন এমনভাবে বিভাজিত করব যেন ওই দুইটা যে উপাংশ বের হইব তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 হবে না। তাহলে আগেরটা কিন্তু সহজ ছিল, কারণ আগেরটা সূক্ষ্ম কোণ ছিল, ফলে আমাদের সহজ কি হয়েছে যে আমরা ওই sin θ cos θ দিয়ে করে ফেলছি। এবার কিন্তু পসিবল না, কারণ আমাদের একটা কোনো 90 না, এখানে 90 না হলে sin θ cos θ অ্যাপ্লাই করা যায় না। তাহলে আমরা প্রথমে এখানে দুইটা অ্যাঙ্গেল নেব। ফার্স্টে হচ্ছে এই আর এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, এবং এই এক্স অক্ষ বরাবর আমাদের একটা উপাংশ হচ্ছে পি। ওকে, তারপর ওয়াই অক্ষের দিকে একটা উপাংশ হচ্ছে কিউ, এবং এই কোণটা ধরি হচ্ছে আমরা বিটা, এই কোণটা হচ্ছে বিটা। আগেটা সহজ ছিল, কারণ আগেটার মধ্যে আমরা sin θ cos θ অ্যাপ্লাই করতে পারছি, কারণ আমাদের একটা কোণ 90 ছিল। ও এ বি সি। এখন বলো এই কোণটা কত? এই কোণটা হবে আলফা প্লাস বিটা, কারণ এইটুক কোণ আলফা, এইটুক কোণ বিটা, পুরোটা কত হবে? আলফা প্লাস বিটা। কি কোণ বলে? কি কোণ এটা? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। তাহলে এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয়, এই কোণটুকু কত হবে? এই কোণটুকু হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এই কোণটুকু হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। বুঝছো তো? আমি আগে একবার শেষ করি, তারপর রাখো। এবার বলো এই কোণটা কত হবে? ওই যে উপরের কোণটা, বি কোণটা কত? বিটা। কোণটা হবে বিটা। কি কোণ বলে? একান্তর কোণ। চিত্র কমপ্লিট করো। আমরা এই ধরনের যখন মানে আমাদের কাজটা হচ্ছে পি কিউর মান বের করা। আমাদের যেমন ধরো আমরা যে কোনো
একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সাধারণত সাইন কস দিয়ে করতে পারে, কিন্তু এমন যদি কখনো ত্রিভুজ হয় যে ত্রিভুজে সমকোণী না, সেটা সমদ্বিবাহু হতে পারে, সমবাহু হতে পারে, সমবাহু ঠিক আছে, সমবাহু 60 ডিগ্রি, বিষমবাহু হতে পারে, এরকম যদি ট্রায়াঙ্গেল হয় তবে এই ধরনের বাহু বের করা আমাদের দুইটা ল আছে হায়ার ম্যাথে বা ম্যাথে দুইটা ল আছে। একটা হচ্ছে সাইনের ল, এটা বলা হয় ত্রিকোণমিতিক সাইনের সূত্র, আর এটা হচ্ছে কজের সূত্র। সূত্রটা কি একটু দেখো। সূত্রটা হচ্ছে ধরো একটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিবা, যে কোনো একটা ট্রায়াঙ্গেল নাও, মনে করো এ বি সি। এবিসি একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা তিনটা অ্যাঙ্গেল নিলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটা মনে করো গামা। তিনটা ট্রায়াঙ্গেল। আর প্রত্যেকটা যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের প্রত্যেকটার একটা করে অপোজিট বাহু আছে, তাই না? এই যে মনে করো এই আলফা, এই আলফা অ্যাঙ্গেলের একটা অপোজিট বাহু মনে করো আমি নিলাম বি, ইচ্ছা মনে বাহু নিলাম যে কোনো বাহু। এই বিটার একটা বাহু নিলাম এ, এটা নিলাম মনে করো সি, ছোট হাতের সি। আমার দরকার কি? আমাদের দরকার হচ্ছে এই বাহুগুলোর মান বের করা। এটাকে বলি আমরা ত্রিভুজের ত্রিকোণমিতিক সাইন রুল। সাইন রুলটা কি? সাইন রুলটা হচ্ছে অ্যাঙ্গেল আর তার অপোজিট বাহুর মাঝখানে অনুপাত নিতে হবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল আর তার অপোজিট বাহুর সাইন নিবা। কিরকম? যেমন দেখো এই অ্যাঙ্গেলটা কি? আলফা। আলফার অপোজিট বাহু কোনটা? বি না? আলফার অপোজিট বাহু কি? বিসি। খেয়াল করো, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে বাহু মানে বি ডিভাইডেড বাই ঠিক তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন আলফা। এবার এই অ্যাঙ্গেলটা কি? বিটা। এটার অপোজিট বাহু কোনটা? এ। তাহলে এ ডিভাইডেড বাই সাইন বিটা। আর লাস্ট হচ্ছে এই কোণটা, অ্যাঙ্গেলটা কি? গামা। গামার অপোজিট বাহু কোনটা? সি। তাহলে সি ডিভাইডেড বাই সাইন গামা। এটাই হচ্ছে বাহু ডিভাইডেড বাই তার অপোজিট অ্যাঙ্গেলের রেশিওর সূত্র। এটাকে বলি আমরা ত্রিভুজের সাইনের সূত্র বা ত্রিকোণমিতিক সাইনের সূত্র। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা এই বাহুগুলোর বা ভেক্টরগুলোর মান বের করব। এই ফর্মুলা উঠে রাখো, তোমাদের হায়ার ম্যাথে করাবে, ফার্স্ট ইয়ারে আছে দেখো। বুঝছো? আচ্ছা, এবার আমরা এখানে যে কোনো একটা ট্রায়াঙ্গেল নেব। দুটো ট্রায়াঙ্গেল আছে আমাদের কাছে। দেখো, একটা হচ্ছে ত্রিভুজ ও এ বি অথবা ত্রিভুজ ও সি বি, যেটা ইচ্ছা নিতে পারো। আমি শুরুটা নেই, ত্রিভুজ ও এ বি একটা ট্রায়াঙ্গেল নিলেই চলবে। তো ত্রিভুজ ও এ বি তে দেখো এখানে একটা অ্যাঙ্গেল কোনটা? আলফা। তাহলে বলো সিনথিয়া, এই আলফা অ্যাঙ্গেলের অপোজিট বাহু কোনটা? এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই ট্রায়াঙ্গেলটা ও, এই যে ও এ বি, এই ট্রায়াঙ্গেলে দেখো এই আলফার অপোজিট বাহু কোনটা? এই আলফা কোণের ঠিক অপোজিট বাহু কোনটা? এ বি না? আচ্ছা, এই বিটা, এই বিটার অপোজিট বাহু কোনটা? ও এ। আর লাস্ট হচ্ছে এইটার, এই যে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটার অপোজিট বাহু কোনটা? ও বি। এই যে অ্যাঙ্গেল আর তার অপোজিট বাহু বা বাহু তার অপোজিট অ্যাঙ্গেল, এইটা পরীক্ষা হলে বুঝতে পারলে চলে। ঠিক আছে, তাহলে আমরা দেখো ত্রিভুজ ও এ বি তে প্রথমে আমরা নেব হচ্ছে ও এ। ও এ, এই ও এ বাহুর অপোজিট অ্যাঙ্গেল কোনটা আমাদের? বিটা। তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন বিটা। ও এ বাহুর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে সাইন বিটা। এবার এবি, এবি বাহুর বিপরীত হলো সাইন আলফা।
লাস্ট হচ্ছে ওবি। ওবি অপোজিট কোনটা? সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা মনে রাখার ওই দেখাবো, শর্টকাটের ফর্মুলা আছে আমাদের। এবার মানগুলো বসে। ও এ মানে হচ্ছে পি, পি বাই সাইন বিটা। এবি মানে হচ্ছে কিউ, কিউ বাই সাইন আলফা। ওবি মানে হচ্ছে আর। আচ্ছা, তো সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, বলো পাই মাইনাস আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটাতে কোন? তাহলে আমাকে এটা বলো যে সাইন, আমি এত বড়টা না লিখে তোমাদের বোঝার সুবিধাতে লিখি, পাই মাইনাস থিটা সমান কত হবে? পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা বলি, সাইন পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, সাইন কি সাইন থিটা হবে না? কারণ পাই মানে কি 2 * 90, জোড় সংখ্যা 2 * 90, আর কয়বার ঘুরবা? 0 2, তাই 2 নম্বর ঘরে সাইন নিয়ে যেত প্লাস, তাহলে आंसर কি আসবে? সাইন থিটা। ঠিক আছে, সাইন পাই মাইনাস থিটা 2 * 90 জোড় গুণিতক, আর ঘুরবা কয়বার? 2 বার। তাহলে আমাদের তো যে ত্রিকোণমিতি পড়ছি আমরা, এটা হচ্ছে অল পজিটিভ, এটা এখানে পজিটিভ কে কে? সাইন আর কোসেক। তাহলে আমাদের এই ঘরে তো 0, এটা 90, তাহলে 90 মাইনাস থিটা, তাহলে ওই ঘরেই থাকবে। তাহলে आंसर কি হবে? সাইন থিটা। এখানে যদি আমি পাই মাইনাস থিটা সমান সাইন থিটা লিখতে পারি, তাহলে এখানে আমাদের পাই মাইনাস আলফা প্লাস বিটা কি লিখতে পারবো? সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। আমাদের কি দরকার ছিল জানি? দরকার ছিল হচ্ছে পি এর মান আর কিউর মান। এখন খেয়াল করবা, এই যে যেহেতু রেশিও নিয়ম জানি যে এখানে প্রত্যেকটা কিন্তু সমান রেশিওগুলো, তাই আমাদের তো পি বের করব কার রেসপেক্টে? কিউ রেসপেক্টে না আর এর রেসপেক্টে? আর এর রেসপেক্টে না? তাহলে আমাদের কি করতে হবে? এখানে প্রথম ও তৃতীয় অনুপাত নিব, প্রথম ও তৃতীয়। তখন কার কার মধ্যে সম্পর্ক বেরিব? পি এর সাথে আর, তারপর আবার কার? দ্বিতীয়র সাথে তৃতীয়। তাহলে আমরা যদি প্রথম আর তৃতীয় নেই, তাহলে আমাদের কি আসবে দেখো, পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। পি এর মান দেখো, চেক করে দেখো, ক্রস মাল্টিপ্লাই করছি, পি সমান কত? আর সাইন বিটা ডিভাইডেড বাই কত? সাইন আলফা প্লাস বিটা। সেম ভাবে যদি কিউটা বের করো, কিউ কত আসবে? আর সাইন আলফা, নিচে কত আসবে? সাইন আলফা প্লাস বিটা। অনেক বড় সূত্র হয়ে গেল না? মনে রাখার কষ্ট নাকি? মনে রাখার উপায়। তাহলে এবার মনে রাখবো কিভাবে আমরা, বুঝছো? দেখো এবার মনে রাখার ওয়ে সহজ একদম। তুই একটু ভালো করে লক্ষ্য রাখলে দেখবা যে হরে নিচে কিন্তু সবারই সাইন আলফা প্লাস বিটা আছে। আচ্ছা, আর এখানেও আছে আর এদিকেও আছে, শুধু এক জায়গায় আলফা আর এক জায়গায় বিটা। এইটাই পরীক্ষা হলে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তো আমাকে আলফা বিটা দিবে না, পরীক্ষা আমাকে অ্যাঙ্গেল দেওয়া থাকবে 30 40 এরকম দেওয়া থাকবে। কোনটা আলফা কোনটা বিটা, সারে কোনটা পড়াইছে কি মনে থাকবে না। এখন খেয়াল করো, দেখো ওয়েটা বলি মনে রাখার চিত্র, যদি একটু ভালো করে লক্ষ্য রাখো, পি আর এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? আলফা।
পি আর এর সাথে আলফা কোণে ক্রিয়া করে, তোমার সূত্রে কিন্তু আইছে বিটা, বিপরীতটা, রাইট। পি পি আর এর সাথে আছে আলফা কোণে, কিন্তু তোমাকে নিতে হবে কি অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে সাইন বিটা। সেম ভাবে দেখো কিউ, কিউর সাথে আর এর অ্যাঙ্গেল কত বিটা, কিন্তু আসছে কি আলফা। এটা হচ্ছে মনে রাখা হবে, আর কোনো মনে রাখা হবে না, নরমাল জিনিস। এখন আরেকটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে নিচে আলফা প্লাস বিটা সবার কিন্তু কমন, সাইন আলফা প্লাস বিটা। এই সূত্র আর এই সূত্র, এই দুইটা আলটিমেটলি এই সূত্রে কনভার্ট হয়ে যেতে পারে না। এই যে এই সূত্রে কিভাবে কনভার্ট হতে পারে, যদি দেখো এখানে নিচে কিছু আসলো, কেন নেই কই গেছে ওরা বলো তো? এই অঙ্কে আলফা প্লাস বিটা কত, মানে এই চিত্রে কে বলতে পারবো? এই চিত্রে আলফা প্লাস বিটা কত? 90। এই চিত্রে আলফা প্লাস 90 হওয়ার কারণে sin 90 মান কত? 1। আচ্ছা, আর এখানে বলতে পারো স্যার এখানে তো কোণ মিললো না, কি লিখে মিলবো? কারণ আমি গত আগের তে বলছি আমরা কিন্তু ওইখানে কোণ একটা নিয়ে কাজ করছিলাম। অর্থাৎ এখানে কি হয়েছে, যদি মনে করো মধ্যবর্তী কোণ 90, এটা হয় একটা 30 হয়, তাহলে এখানে কি হইব? একটা হইব sin 30, আর এটা হয়ে গেছে কি sin 60। এখন sin 60 মান যা, cos 30 মান তো তাই। অর্থাৎ এইটা হচ্ছে জেনারেল সূত্র, এটা দিয়ে তুমি যে কোনো অঙ্ক করতে পারো, কিন্তু আমাদের সবচেয়ে বেশি আসে ওইটাই, মানে ওই আগের উপাংশটা বেশি আসে। এই জন্য আমাদের শুধু ওইটা মনে রাখলে ভালো করে হবে যে কোনো ভেক্টর যে অ্যাক্সিসের সাথে কোণ তৈরি করবে সেই বরাবর cos, আর অপরটা হবে sin। আর এটা আমরা শুধু মনে রাখবো হচ্ছে এইভাবে, যদি কখনো পরীক্ষায় আসে, দুই একটা অঙ্ক আছে আমাদের যে তোমার এই ধরনের দিয়ে দিল অ্যাঙ্গেল, যেমন একটা এক্সাম্পল দেখাই আমি, তাহলে ক্লিয়ার হবে বেশি আরো। যেমন ধর তোমাকে একটা বলো আর এর মান 10 নিউটন, আর এর মান 10 নিউটন। এখানে এই কোণটা দেওয়া থাকলো 30 ডিগ্রি, এই কোণটা দেওয়া থাকলো 40 ডিগ্রি। পরীক্ষায় তোমাকে বের করতে বললো পি এর মান, কিউর মান কত। আমরা কিন্তু পরীক্ষা হলে কোনো চিত্র কিচ্ছু আঁকবো না, কোনো থিওরি প্রমাণ করবো না, আমরা শুধুমাত্র সূত্রটা অ্যাপ্লাই করবো, বুঝছেন? আমাকে বের করতে বলছে পি এর মান, কিউর মান, আলফা পড়াইছি কোনটা, বিটা পড়াইছি কোনটা, এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নেই। তুমি শুধু দেখবা পি আর এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 30। তাই আমি প্রথমে বের করব পি এর মান। দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করব কিভাবে, আমাদের সূত্রের মধ্যে অ্যাপ্লাই কি ছিল, উপরে ছিল আর, নিচে ছিল sin আলফা প্লাস বিটা, তাহলে এখানে আলফা কত 70। আচ্ছা, এখানে হচ্ছে sin ছিল। এবার দেখতে হবে আমার যে আর এর সাথে পি এর মধ্যবর্তী কোণ কত, 30। আমি কোনটা নেব, তাহলে আর এর মান দেওয়া আছে না 10 sin 40 ডিভাইডেড বাই sin 70। দেখো ক্যালকুলেটর কত আসে, কত 6.84 নিউটন। তাহলে পরেরটা 5. আচ্ছা, তাহলে শেয়ার করে ফেলছে। তাহলে আমাদের ফর্মুলা কি, আর নিচে তো সবার কমন sin 70, এখানে হবে sin 30। শেয়ার কত আসছে বললাম 5.32। তাহলে এইভাবে